আসসালামু আলাইকুম। আজ 12 মার্চ 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শাহবাগী তৎপরতার বিরুদ্ধে হঠাৎ ঐকমত্যে বিএনপি জামায়াত। শাপলা গণহত্যায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। পুলিশের উপর হামলার ঘটনায় মুখ খুললেন সেই আলোচিত পুলিশ কর্তা। এবার বিস্তারিত। শাহবাগী তৎপরতার বিরুদ্ধে হঠাৎ ঐকমত্যে বিএনপি জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, কুখ্যাত গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ওই পোস্টে তিনি আরও লেখেন, এই মঞ্চের মাধ্যমে জুডিশিয়াল কিলিং, বাংলাদেশের আলেম সমাজের উপর নির্মম নির্যাতন, 2014 সালে খুনি হাসিনার ক্ষমতা দখল এবং বিএনপি সহ বিরোধী দল মত দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ পরবর্তী 10 বছর ফ্যাসিবাদী শাসন কায়েমের ভিত গড়ে তোলা হয়েছিল। এদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করার বিকল্প অন্তর্বর্তীকালীন সরকারের নেই। এদিকে শাহবাগী গোষ্ঠী বিচার চাই না, ফাঁসি চাই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তাদের বিচার চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারা আদর্শিক হেজেমনি দিয়ে দেশে ইসলামোফোবিয়া এবং আবহমান সম্প্রীতির সমাজে হিংসা বিদ্বেষ ছড়িয়েছে। হাসিনাকে গডমাদার অফ ফ্যাসিজম হিসেবে তৈরি করেছে। শাপলা গণহত্যা ও আল্লামা সাইদির রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এরাই। তিনি আরও বলেন, শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাই সহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকেই নিতে হবে। তিনি শাহবাগীদের ফ্যাসিবাদের দালাল বলে ন্যায় বিচার চেয়েছেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তার থাকা জিয়াউল আহসান সহ 4 জনকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। আগামী 12 মে তাদেরকে হাজির করতে ও তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের উপর বাম সংগঠনগুলোর হামলা নিয়ে কথা বলেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা এসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম। বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। এসি আবদুল্লাহ আল মামুন জানান, 11 মার্চ বাম সংগঠনগুলো ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে একটি স্মারকলিপি দেওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করে। পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করতে সহায়তা করার জন্য সেখানে উপস্থিত ছিল। কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে বাম সংগঠনের কর্মসূচির এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তিনি বলেন, যতদূর মনে পড়ে পুলিশ তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলতে সাহায্য করতে চেয়েছিল। আমরা সেখানে একটি ব্যারিকেড স্থাপন করেছিলাম যাতে তারা নিরাপদে তাদের স্মারকলিপি পৌঁছে দিতে পারেন। আমাদের ডিসি রমনা স্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং তারা তাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আলোচনা চলাকালীন হঠাৎ এক ব্যক্তি পুলিশের দিকে থুথু মারতে শুরু করেন। তখন আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পেছনে যাই, কারণ আমি সন্দেহ করছিলাম কোনো আউটসাইডার এসে আন্দোলনকে প্রভাবিত করতে চাচ্ছে। এসি মামুন আরও বলেন, পেছনে গিয়ে আমি দেখতে পাই আরও কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে লাঠি ও হেলমেট ছুঁড়ে মারছে, এমনকি পুলিশের বুলেট প্রুফ জ্যাকেটও ছুঁড়ে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে এক ব্যক্তি বড় ইট ছুঁড়ে মারতে থাকে। আমি তখন তাকে থামানোর চেষ্টা করি। তাকে জিজ্ঞাসা করি, ভাই ইট মারছেন কেন? এখানে তো আলোচনা হচ্ছে এবং আপনারা স্মারকলিপি দিতে যাচ্ছেন। তবে ঠিক তখন কয়েকজন আমাকে আক্রমণ করতে শুরু করে। তিনি আরও জানান, এক সাদা পোশাক পরা নারী এবং তরুণ আমাকে আক্রমণ করে, যার ফলে আমি আত্মরক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। আমি বুঝতে পারলাম তারা সম্ভবত আমাকে টার্গেট করেছিল। এক পর্যায়ে আমার মাথায় একটি ঘুষি লাগে। এরপর আমি পড়ে যাই। আমার হাঁটুর চামড়া উঠে যায়। তবে আমি কোনোভাবে সঠিক সময়েই রেস্কিউ পাওয়ার পর বেঁচে যাই এবং চিকিৎসা নিয়েছি। এখন আমি ব্যান্ডেজ অবস্থায় আছি। এসি মামুন আরও বলেন, মিডিয়াতে কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হচ্ছে আমি সাদা পোশাক পরা ওই নারীর চুল ধরেছি।
আমি সবার উদ্দেশ্যে পরিষ্কার করতে চাই, সেই সময় আমার হাত মুষ্টিবদ্ধ ছিল এবং আমি তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমি কল্পনাও করতে পারি না কোনো নারী বা পুরুষের গায়ে আমি হাত তুলব। ঘটনাক্রমে ওই সময়ে আমার হাত এক মুহূর্তের জন্য মুষ্টিবদ্ধ ছিল, কিন্তু আমি কোনো অবস্থাতেই তাকে আঘাত করিনি। এসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি সম্পর্কে আরও বলেন, আমি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি সম্মান প্রদর্শন করে কাজ করি। আমার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে আমি কখনো কাউকে আঘাত করার চেষ্টা করব না, বিশেষ করে নারীদের প্রতি। ঘটনাটি কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, তবে আমি নিশ্চিত আমি কখনো কোনো মহিলা বা পুরুষের প্রতি সহিংস আচরণ করিনি। এসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ বাহিনী সবসময় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বশীলভাবে কাজ করে থাকে এবং তাদের কাছে সবার নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্য থাকে। তিনি দাবি করেন, সংঘর্ষের ঘটনা একটি অস্থির পরিস্থিতির ফলস্বরূপ ঘটে, যা কিছু লোকের উস্কানির কারণে পরিণত হয়েছে। এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের পর তার উপর যে আক্রমণ হয়েছে তাতে তিনি আইন ও ন্যায় বিচারের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, পুলিশ বাহিনীর প্রতি সকলের শ্রদ্ধা ও সমর্থন থাকা উচিত এবং আমি আশাবাদী যে এই ধরনের সহিংস ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না। এর আগে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ বিরোধী পদযাত্রার নামে একটি চিহ্নিত গোষ্ঠী পুলিশের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো ধরনের বিভক্তি বা অসন্তোষের তথ্য প্রকাশ করে যে প্রতিবেদন সম্প্রতি কিছু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ভারতের দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ কয়েকটি গণমাধ্যমে এমন ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সেনাবাহিনীতে অভ্যুত্থানের আশঙ্কা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। এসব খবর সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত, যা বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্য নিয়ে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী সুসংগঠিত ও ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। বাহিনীর কমান্ড চেইন অত্যন্ত শক্তিশালী এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্যই দেশের সংবিধান ও জনগণের প্রতি বিশ্বস্ত। তাই সেনাবাহিনীর অভ্যন্তরে বিভক্তি বা অসন্তোষের যে দাবি উঠেছে তা মিথ্যা এবং বিদ্বেষপ্রসূত। আইএসপিআর আরও উল্লেখ করেছে, দ্য ইকোনমিক টাইমস এর আগেও একাধিকবার ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে এবং মাত্র এক মাস আগে ২৬ জানুয়ারি একই ধরনের ভুল তথ্য পরিবেশন করেছিল। এসব প্রতিবেদন নিয়মিত প্রকাশের কারণে ওই গণমাধ্যমের উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও কিছু বিতর্কিত টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালও এসব অসত্য তথ্য প্রচার করছে, যা বিভ্রান্তি ছড়ানোর জন্য দায়ী। আইএসপিআর একে দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম সহ সব সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে আহ্বান জানিয়েছে তারা যেন ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা অনুসরণ করে এবং ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকে। আইএসপিআর বলেছে, তারা যে কোনো সংবাদ মাধ্যমকে সঠিক তথ্য সরবরাহের জন্য প্রস্তুত এবং প্রত্যাশা করছে যে সংবাদ প্রকাশের আগে তাদের সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করা হবে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা। হাসিনার পর পলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা ও মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা, যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে, কিন্তু প্রকাশ্যে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস করত না। পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সর্বশেষ গেল ৫ আগস্টেও ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নম্বরটি দুপুর ২টা ৪২ ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট। ওই কল লিস্ট অনুযায়ী ৫ আগস্টের আগে পরে ২ মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের, যেখানে অনেক নায়িকা, মডেল, অভিনেত্রী ও নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে। ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন, তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতাকেও। আরেক বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় ৫ আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা সহ প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেন। ওবায়দুল কাদেরের ৫ আগস্ট সহ আগের এবং পরবর্তী সময়ের কল লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্ট। এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার খবর ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে, তবে কোথাও মেলেনি তার খোঁজ। গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও। তিনি ভারতে আছেন, তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে। তবে ওই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি। ভাইরাল ওই তালিকায় দেখা যায় সর্বশেষ 5 আগস্টের দিন দুপুর 2:42 তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুর। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। অনেকে বলে থাকি যে সততার কোনো মূল্য নেই, কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে বিউটি অফ অনেস্টি বলে একটা কথা আছে। সততারও একটা সৌন্দর্য আছে। সততার বিনিময়ে আজকে এই মুহূর্তে হয়তো কোনো প্রতিদান পাবেন না, কোনো লাভ হবে না, কিন্তু আমি নিশ্চিত করছি যে সৎ যদি থাকেন, আপনি যদি সততার মধ্য দিয়ে চেষ্টা করেন, তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন আপনি এর প্রতিদান পাবেন, সুফল পাবেন। সুতরাং আসুন সততার বিকল্প অন্য কোনো কিছু না খুঁজে সততাকে আঁকড়ে ধরি, নিজে সৎ হই, অন্যকে সৎ হবার সৎ উপদেশ দেই। ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনার যা ইচ্ছা তাই করুন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে হুমকির মুখে ইরান কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। সম্প্রতি ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। তবে তেহরান জানিয়েছে তারা ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলেছে, আমরা এটা মেনে নিতে পারি না যে যুক্তরাষ্ট্র শুধু আমাদের আদেশ দেবে ও হুমকি দেবে। এমনকি আমি আপনার সঙ্গে আলোচনাও করব না, আপনি যা ইচ্ছা করতে পারেন। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কোনো সমাধান নয়, তারা আলোচনার নামে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। একদিকে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখালেও তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পুনরায় চালু করেছেন। এর আওতায় তিনি ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে 2টি উপায়ে মোকাবেলা করা যেতে পারে, সামরিকভাবে অথবা তারা একটি চুক্তি করবে যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথা অস্বীকার করে এসেছে, তবে তারা 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। পারমাণবিক অস্ত্র তৈরি করতে 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। 2019 সাল থেকে ইরান তার পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি করেছে। এর 1 বছর আগে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নতুন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পেজেশকিয়ানের মন্তব্য এবং ট্রাম্পের কঠোর নীতি ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে শিগগিরই কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।